রিয়াজ, একটু জানাবেন উপকূলের পরিস্থিতি এই মুহূর্তে কেমন দেখতে পাচ্ছেন? একই সাথে আরেকটি প্রশ্নও রাখতে চাই, সাধারণ মানুষ যারা আছেন প্রশাসনের নির্দেশনা তারা মানছেন কিনা, অর্থাৎ নিরাপদ আশ্রয়ে যাচ্ছেন কিনা, প্রশাসন যেভাবে তাদেরকে বলছেন সেসব কথা তারা মানছেন কিনা? স্বাস্থ্য এবং স্বাদের মধ্যে চমৎকার একটা ব্যালেন্স করে পীর প্রিমিয়াম আয়োডাইজড লবণ। আসলে এই সুন্দরবন লাগোয়া যে সীমান্তটি রয়েছে উপকূল অঞ্চল, সেই অঞ্চলের মানুষ আসলে জন্ম থেকেই এই যে প্রতিকূল পরিবেশ বা প্রতিকূল পরিস্থিতি, সেই পরিস্থিতির সঙ্গে যুদ্ধ করে যারা বড় হন, যার কারণে এই ধরনের ঝড়গুলো যখন আসে তখন একেবারে ঝড়ের শেষ মুহূর্ত পর্যন্ত তারা অপেক্ষা করেন। তারপরই হয়তো তারা আশ্রয়কেন্দ্র বা নিরাপদ আশ্রয় যাওয়ার চেষ্টা করেন। আর এবারও এর ব্যতিক্রম নয়। এর আগে যতগুলো ঘূর্ণিঝড় ছিল সেগুলোর মতো এবারও প্রশাসনের পক্ষ থেকে, সরকারি বেসরকারি সংস্থার পক্ষ থেকে মাইকিং করা হয়েছে, জনগণকে নিরাপদ আশ্রয় সরে যাওয়ার জন্য বলা হয়েছে বা আশ্রয়কেন্দ্রগুলো যেতে বলা হয়েছে। কিন্তু এখন পর্যন্ত আমরা যতটুকু জেনেছি কোনো আশ্রয়কেন্দ্রে সেভাবে মানুষ যায়নি। তো এখানে যতই সময় গড়াচ্ছে ততই উত্তাল হয়ে পড়ছে এবং পরিস্থিতি যেটি মনে হচ্ছে যে এই যে খোলপুটিয়া নদী যেটি রয়েছে সেটির পানি কয়েক ফিট বেড়েছে। তো সাধারণ মানুষ এখানে যারা স্থানীয় রয়েছেন তারা যদি বলছেন যে সন্ধ্যা নাগাদ সেটি ভাটা থাকবে, যদি রাত 9টার পরে যদি মূল অংশ এই অঞ্চল অতিক্রম করে তাহলে বড় ধরনের ক্ষতির আশঙ্কা রয়েছে, কারণ তখন জোয়ার হবে। যদি জোয়ার হয় তাহলে প্রায় 10 থেকে 12 ফিট পর্যন্ত জলোচ্ছ্বাসের শঙ্কা রয়েছে। এই যে অবস্থা আপনি দেখছেন যে নৌপথে এখন পর্যন্ত যারা রয়েছেন তাদেরকে সরিয়ে আনার জন্য বা নিরাপদ আশ্রয় যাওয়ার জন্য প্রশাসনের বিভিন্ন সংস্থার পক্ষ থেকে অনুরোধ জানানো হচ্ছে। তবে চেষ্টা করা হচ্ছে যাতে কোনো ধরনের ক্ষয়ক্ষতি না হয়, যাতে আগেভাগে মানুষ নিরাপদ আশ্রয় যেতে পারে। তবে এখন পর্যন্ত যেহেতু যায়নি, কিন্তু তাদেরকে নেওয়ার চেষ্টাও অব্যাহত রয়েছে। তবে ধারণা করা হচ্ছে, যেহেতু আবহাওয়া অফিস বলছেন যে দুপুর নাগাদ এই যে ঘূর্ণিঝড় রেমারের অগ্রভাগ এই অঞ্চল অতিক্রম করতে পারে, তাহলে ধারণা করা হচ্ছে এখনকার যে পরিস্থিতি, বাতাসের যে গতিবেগ এবং পানির যে উচ্চতা, সবকিছু মিলে ধারণা করা হচ্ছে হয়তো প্রথম ভাগ ইতিমধ্যে অগ্রসর হওয়া শুরু করেছে। রিয়াজ, ধন্যবাদ আপনাকে, আপনি নিজেও সাবধানে থাকবেন। দর্শক, এই মুহূর্তে আমরা যেতে চাই আমাদের পরবর্তী সহকর্মীর কাছে। বরগুনা থেকে যোগ দিয়েছেন সহকর্মী ফেরদৌস খান ইমন। ইমন, একটু আপনার কাছে জানতে চাই, একই সাথে বাতাস বইছে প্রচণ্ড, সকাল থেকেই আপনি জানাচ্ছিলেন বৃষ্টিও হচ্ছে, এর মধ্যে পানিও বাড়ছে, এবং আমাদের এই সময়কার সবচেয়ে বড় যেই চিন্তার বিষয়টা থাকে সেটা হচ্ছে উপকূলে যারা বসত করেন তারা আসলে এই সময় বসতভিটা ছাড়েন কিনা, সেই বিষয়টা দেখার একটা বড় প্রশ্ন তৈরি হয়। আপনি জানাবেন বসতভিটা ছাড়ছেন কিনা যারা উপকূলে আছেন, কি বলছেন তারা মূলত? হ্যাঁ কলি, মূলত ঘূর্ণিঝড় এই রেমালের প্রভাবে কিন্তু বরগুনার যে 3টি নদী, বলেশ্বর, বিষখালী, পায়রা, এই 3 নদীর কিন্তু পানি বৃদ্ধি পেয়েছে। আমার সাথে কিছুক্ষণ আগে কিন্তু পানি উন্নয়ন বোর্ডের এক কর্মকর্তার সাথে কথা হয়েছে। তিনি জানিয়েছেন যে আজকে এই জোয়ারে কিন্তু 50 সেন্টিমিটার উপর থেকে কিন্তু পানি প্রবাহিত হচ্ছে এবং এই এলাকার যে মানুষ তারা মূলত তাদের বসত ঘরে অনেক মূল্যবান জিনিসপত্র থাকে, মূলত সেগুলো প্রতিটি ঘূর্ণিঝড়ের সময় দেখা যায় সেগুলোকে আগে তারা নিরাপদে রাখেন, তারপর মূলত তারা আশ্রয় কেন্দ্রে যাওয়ার চেষ্টা করেন। মূলত আশ্রয় কেন্দ্রে এখন পর্যন্ত যাওয়া শুরু করেনি তারা, হয়তো দেখা গেল যে বিকেল নাগাদ আশ্রয় কেন্দ্রে যাবেন। আপনি অবশ্যই দেখতে পাচ্ছেন যে পানিতে কিন্তু বেড়িবাঁধের বাহির পাশে যারা রয়েছেন তাদের অনেকের বাড়ি ঘরে কিন্তু পানি ঢুকে গেছে এবং যেটি বলা হচ্ছে যে রাতের জোয়ারের তীব্রতা যদি আরও বৃদ্ধি পায় তাহলে পানি পরিমাণ কিন্তু আরও বৃদ্ধি পাবে, কিন্তু রাতের সেই দৃশ্য কিন্তু একটু ভয়াবহই হতে পারে, যেটি কিন্তু জানিয়েছেন পানি উন্নয়ন বোর্ড থেকে। মূলত এখন পর্যন্ত এই যে বরগুনা জেলায় কিন্তু 1 কিলোমিটারের কিছু বেশি বেড়িবাঁধ ক্ষতিগ্রস্ত আছে, সেখানে কিন্তু তারা প্রায় 8 শতাধিকের অধিক জিও ব্যাগ প্রস্তুত রেখেছে। মূলত যেখান থেকে বাঁধ ছুটে যাবে দ্রুত যেন সেখানে সেই বাঁধগুলো থেকে পানি যাতে না ঢুকে তার একটি ব্যবস্থা করবেন। এই ছিল বরগুনা থেকে কলি। ধন্যবাদ আপনাকে ইমন।